জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেকের হাত ধরেই বাংলাদেশ ফিরবেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। জ্বালানি সংকটে বাংলাদেশকে সাহায্য ভারতের, তারেকের পাশে রয়েছে মোদি, থাকছে প্রতিবেদনে। ২৬শে মার্চ হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতিকে নিয়ে জামায়াতের গোপন খেলা, ফাঁস করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার কণ্ঠে শ্রদ্ধা, জন্মদিনে স্মরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেকের হাত ধরেই বাংলাদেশ ফিরবেন হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনার ঝড় উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। বিভিন্ন মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে যে দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর তিনি নাকি তারেক রহমানের সমর্থন ও রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন বলে বিভিন্ন সূত্রে প্রচার রয়েছে। সে সময় তিনি তার বোনকে সঙ্গে নিয়ে ভারতে আশ্রয় নেন বলে জানা যায়। পরবর্তীতে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন এমন খবরও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। যদিও এ সংক্রান্ত তথ্য সরকারিভাবে নিশ্চিত নয়, তবুও এই ইস্যু দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তা মূলত ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলকে ঘিরে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো ধরনের সমঝোতা তৈরি হয়, তবে তা হবে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের ঘটনা। কারণ দীর্ঘদিন ধরে দুই রাজনৈতিক ধারার মধ্যে তীব্র বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এমন একটি সমঝোতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে নির্বাচন, গণভোট কিংবা ক্ষমতার পুনর্বিন্যাসের মতো বড় ইস্যুগুলো সামনে রেখে রাজনৈতিক দলগুলো নতুন করে হিসাব নিকাশ করছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে বিভিন্ন মহল বলছে, যদি শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবে রূপ নেয়, তাহলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্ব ও ক্ষমতার সমীকরণ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। তবে পুরো বিষয়টি এখনও গুঞ্জন ও অনানুষ্ঠানিক আলোচনার পর্যায়েই রয়েছে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান না নেওয়ায় অনিশ্চিততা থেকেই যাচ্ছে। তবুও এই ইস্যু ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও কৌতূহল দিন দিন বাড়ছে, যা দেশের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করছে। ২৬ মার্চ হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন তারেক রহমান। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এটা বহু চর্চিত প্রশ্ন। প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। তার কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনাকে নিয়ে একটা পোস্ট ঘোরাঘুরি করছে। সেই পোস্টে লেখা হয়েছে, দেশে ফিরছেন হাসিনা। আগামী ২৬ মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন, তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন। হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে। বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তবে নতুন করে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা হওয়ার কারণ ক্ষমতা পালাবদল। বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে দেওয়া ভাষণে তার মুখে শোনা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রশংসা। তাছাড়া বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর খোলা শুরু হয়েছে। এই পালাবদলের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যে পোস্ট ঘোরাঘুরি করছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা মনে করছেন এটাই এখন তাদের দেশে ফেরার সবথেকে ভালো সময়।
শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে দলের আত্মগোপন করে থাকা নেতাদের তিনি দেশে ফেরার আহ্বান জানান। তার এই বার্তার মূল কারণ বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন তার দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে দল অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দলকে বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিএনপির একাংশ কিন্তু মনে করে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অত্যন্ত জরুরি। জামাত আত্মপ্রকাশ করেছে, জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল। জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তারা একটি বৈঠক ডাকে। সংসদে তাদের রণনীতি কী হবে সেটা নির্ধারণ করতেই তাদের এই বৈঠক। জামাত যে বিএনপিকে কোনোভাবেই জমি ছেড়ে দেবে না, তার প্রমাণ পাওয়া গেল সংসদ অধিবেশনের প্রথম দিনেই। যদিও তাদের কার্যপ্রণালী নিয়ে নানা প্রান্তে শুরু হয়েছে সমালোচনা। কারণ বিউগেলে যখন জাতীয় সঙ্গীতের সুর বাজছিল, সেই সময় জামাতের সংসদ সদস্যদের দেখা গেল বসে থাকতে। যদিও পরে তারা উঠে দাঁড়ায়। জাতীয় সঙ্গীত তখন প্রায় শেষের দিকে। তবে জামাত যেভাবে সংসদে সরব হয়েছে তাতে একটি বিষয় স্পষ্ট যে বিএনপি সরকারকে তারা নানা ইস্যুতে চাপে রাখবে। স্থানীয় সরকার নির্বাচনে কোনোভাবে জামাত যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, সেক্ষেত্রে বিএনপির কাছে সেটা বাড়তি রাজনৈতিক চাপ হয়ে উঠবে। এই অবস্থায় তাদের স্বস্তি দিতে পারে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছে, তারেক রহমান নিজেও চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। অনেকে আবার বলছেন, আওয়ামী লীগকে ফিরতে হলে হাসিনাকে বাদ দিয়েই ফিরতে হবে, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। সেই শাস্তি মাথায় করে তার দেশে ফেরাটা আওয়ামী লীগ বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে উঠবে। যে বিষয়ে কোনো দ্বিমত নেই তা হল বাংলাদেশের জাতীয় রাজনীতির হাওয়া এখন আওয়ামী লীগের পক্ষে। জ্বালানি সংকটে বাংলাদেশের সাহায্য, ভারতের পাশে রয়েছে মোদি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারত বাংলাদেশের মতো দেশগুলির ওপর। ইতোমধ্যেই জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ৫,০০০ টন ডিজেল সরবরাহ করেছে ভারত। আগামী ৪ মাসে আরও ৫০,০০০ টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করার কথা, যা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অর্থাৎ দীর্ঘ ১৮ মাস ধরে ভারত বিরোধিতা থেকে সরে এসে তারেক রহমান সরকার একটি ভালো সম্পর্ক স্থাপন করতে চাইছে ভারতের সঙ্গে, যেটা হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে। কি এই মৈত্রী পাইপলাইন? সেটা নিয়ে যেমন আমরা আলোচনা করব, পাশাপাশি আমরা আলোচনা করব তারেক রহমান প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে একটি ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটার বিষয়ে একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, যা মূলে ছিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। কিন্তু সেই পথে হাঁটেননি বিএনপির চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে দেখা যাক ভারত বাংলাদেশের মৈত্রী পাইপলাইনের দিকে, যার শিলান্যাস হয়েছিল ২০১৮ সালে, যেটা কার্যকর হয়েছে ২০২৩ সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এটি করা হয়। আসামের নিউ মুলিগড় থেকে বাংলাদেশে এই ডিজেল সরবরাহ করা হয়। প্রথমে শিলিগুড়িতে আসে, তারপর বাংলাদেশের দিনাজপুরে এই ডিজেল সরবরাহ করা হয়। দুই দেশের মধ্যে এই প্রকল্পের জেরে বহু মানুষ, বড় বড় ব্যবসায়ীর উপকার হয়েছে। এই জন্যে প্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়, যার ৭৫% ভারত সরকার বহন করে। যখন এই পাইপলাইন করা হয় তখন এটা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়, কিন্তু এখন বোঝা যাচ্ছে কতটা কার্যকর এই পাইপলাইন। অনেকে বলছেন, সাময়িকভাবে ভারতের সাহায্যে বাংলাদেশের সমস্যা মিটলেও ভারতের সমস্যা রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ জ্বালানি ইরান থেকে আসে। কিন্তু তারপরও বাংলাদেশের পাশে রয়েছে ভারত। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই মৈত্রী পাইপলাইন দিয়ে ভারত থেকে বাংলাদেশে ১,১০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ করার কথা ছিল। কিন্তু ১৮ মাস ধরে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বিরোধিতা করেছে, তাতে তারা এই পাইপলাইন দিয়ে ডিজেল সরবরাহ করতে অনাগ্রহ ছিল। অথচ এই পাইপলাইনে ভারত সরকার বিপুল পরিমাণে খরচ করেছে বাংলাদেশও। কিন্তু কূটনৈতিক এবং রাজনৈতিক কারণে এই পাইপলাইনের কার্যকারিতা বন্ধ করা হয়েছিল। সেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে। কিন্তু এর প্রভাব কিছুদিন হলেও নির্বাচিত সরকারকে খেসারত দিতে হয়েছে। এমনকি ইউনুসের আমলেও এই পাইপলাইন নিয়ে নানা রকম আলোচনা তৈরি হয়। শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছে, এমন আলোচনাও চলেছে। কিন্তু শেষমেশ জ্বালানি পরিস্থিতি সংকট হলে কার্যত দেখা গেল ভারতই তাদের পাশে রয়েছে। এমনকি এই পাইপলাইন এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এক্ষেত্রে একটি পরিসংখ্যান তুলে ধরা যেতে পারে। যেমন ২০১৬ সালের হিসেব দেখলে বোঝা যায় বাংলাদেশের মোট জ্বালানি যে খরচ হয় সব মিলিয়ে ৬৩% ডিজেল। সেই সময় মাত্র ১% ভারত থেকে বাংলাদেশ আমদানি করত, কিন্তু সেই পরিমাণটা আজ ১৫ থেকে ১৬% গিয়ে ঠেকেছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে যে যে দেশগুলি থেকে ডিজেল আমদানি করে ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই আলোচনা চলছে কারণ তারেক রহমান যখন ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে তখন আওয়ামী লীগের মতো তাকে ট্যাগ দেওয়া হচ্ছে। বিএনপি ভারতের আধিপত্যবাদকে আমল দিচ্ছে, কিন্তু বাস্তব কথা বলছে অন্য। প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা রেখে কোনো দেশ এগোতে পারেনি, যেটা বারবার এই ১৮ মাসে প্রমাণ পেয়েছে বাংলাদেশ। তাই ডিজিটালি বিরোধিতা করলেও বাস্তবতা যে অন্য সেটা বুঝতে দেরি করছে পদ্মাপাড়ের উঠতি নেতারা। রাষ্ট্রপতিকে নিয়ে জামায়াতের গোপন খেলা ফাঁস করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর জামায়াতসহ বিরোধীদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সেটা যে কথার কথা নয়, সেটা বাংলাদেশি জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিনে তো ১ জুলাই যোদ্ধাকে সংসদ থেকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছে। তবে এটা শুরু হয়েছিল কিন্তু শপথ গ্রহণের দিন থেকে। শপথ গ্রহণের আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ ইঙ্গিত দেন যে তারা সংস্কার পরিষদের শপথ নেবেন না। তিনি বলেছিলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংসদ পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংসদ পরিষদের সদস্যদের কে শপথবাক্য পাঠ করাবেন তার বিধান করতে হবে। সংবিধান সংসদ পরিষদের ফর্ম থাকলেও আমরা কেউ সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। যেহেতু সংস্কার পরিষদের শপথের বিধান নেই, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনেও চলব। সালাহুদ্দিন আহমেদের ওই বক্তব্য থেকে স্পষ্ট যে জামায়াত যদি মনে করে তারা সরকারকে চাপে রাখবে, তাহলে তারা স্বপ্নের স্বর্গে বাস করছেন। রবিবার সালাহুদ্দিন আহমেদকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। দিনটি ছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। জবাবে সালাহুদ্দিন আহমেদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। সংস্কার পরিষদের অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। তিনি আরও বলেন, জুলাই সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন। রুল জারি করা হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই। গণভোটের রায় অনুসারে এই পরিষদ গঠন বা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় সংবিধানে, সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেই মতে সেটা সংবিধানে ধারণ করতে হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তার পরের ব্যাপারে। জামায়াতের আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে সংসদে সরব হন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংসদ পরিষদ করতে হলে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু এই সংশোধন চলতি অধিবেশনে হবে নাকি পরবর্তী অধিবেশনে, সে বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে কিছু বলেননি। ফলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোট হলেও সরকারি দল বিএনপি অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সংবিধান সংসদ পরিষদ ইস্যুটির আপাতত অবসান ঘটেছে বলে অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে। নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন জোটের নির্বাচিতরা সংসদ সদস্য এবং সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির নির্বাচিতরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবেই শপথ নেন। দলটি তখনই এর ব্যাখ্যা দিয়ে বলেছিল যে সংবিধানে সংস্কার পরিষদ ও এর শপথের বিষয়ে কিছু নেই বলে তারা শপথ নেয়নি। বিএনপির বর্তমান অবস্থান হল, সংবিধান সংশোধনের বিষয়ে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন সেটি কোনো অধ্যাদেশ নয়, আইনও নয়। আবার সংবিধান বিষয়ে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ জারির কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছেন তারেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুপ্পুর দ্বারস্থ হয়েছে। তারা রাষ্ট্রপতিকে সংবিধান সংসদ পরিষদের বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন। অথচ এই রাষ্ট্রপতি তাদের কাছে ছিল ফ্যাসিস্ট, অবৈধ। তাহলে অবৈধ বা ফ্যাসিস্ট একজন রাষ্ট্রপতি সাহায্য চাইছে কেন জামায়াত? শেখ হাসিনার কণ্ঠে শ্রদ্ধা, জন্মদিনে স্মরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন স্মৃতিচারণ করেছেন তার কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিনটি ঘিরে জাতির সর্বস্তরের মানুষের মতো তিনিও স্মরণ করেছেন সেই মহান নেতাকে, যার নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীনতা, পেয়েছে একটি সার্বভৌম রাষ্ট্রের পরিচয়। এক লিখিত ও মৌখিক বার্তায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। তার জন্ম না হলে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম ছিল বাঙালির অধিকার আদায়ের জন্য নিবেদিত। শেখ হাসিনা তার বক্তব্যে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর এবং রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বঙ্গবন্ধু। ছাত্রজীবন থেকেই তিনি মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, যার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিল এবং সেই ভাষণ আজও বিশ্ব ইতিহাসে অনন্য উদাহরণ হিসাবে বিবেচিত। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ ছিল আমাদের স্বাধীনতার পথ নির্দেশনা। বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যে ভূমিকা রেখেছেন তা অতুলনীয়। একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতে উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন, যা আজও দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। শেখ হাসিনা গভীর আবেগের সঙ্গে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সেদিন শুধু আমার পরিবার নয়, পুরো জাতি তাদের মহান নেতাকে হারিয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি, কারণ বঙ্গবন্ধু বেঁচে আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধ ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সত্য, ন্যায় ও মানবিকতার যে শিক্ষা বঙ্গবন্ধু দিয়ে গেছেন তা অনুসরণ করলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারব। শেখ হাসিনা তার বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে এবং দেশের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে হবে। তরুণরাই আগামী দিনের বাংলাদেশ করবে, তাই তাদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি, বলেন তিনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়া, যেখানে থাকবে না দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়। সেই স্বপ্ন বাস্তবায়নেই বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ সম্ভব। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে। বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ আমাদের জন্য চিরন্তন প্রেরণা। তার দেখানো পথ অনুসরণ করেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করে। সবশেষে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা জানানো মানে শুধু তাকে স্মরণ করা নয়, বরং তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। তার এই আহ্বানের মধ্যে দিয়ে আবারও স্পষ্ট হয়ে ওঠে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু অতীতের নেতা নন, তিনি বর্তমান ও ভবিষ্যতেরও পথপ্রদর্শক। এইভাবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে জাতির পিতার জন্মদিন পালন করছে পুরো দেশ, আর তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা এই আবেগঘন বার্তা নতুন করে অনুপ্রাণিত করছে দেশবাসীকে।